আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো লংগেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম নিয়ে। এই অ্যালগরিদমটি শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদমের মতোই সেম টু সেম। আমাদের মোড হচ্ছে প্রিএমটিভ এবং ক্রাইটেরিয়া হচ্ছে বার্স্ট টাইম। বার্স্ট টাইমের মধ্যে যার বার্স্ট টাইম বড় থাকবে, প্রিএমটিভ মোড অ্যাপ্লাই করার পরে তাকে আমরা সিপিইউ শিডিউল করব। তো নর্মালি হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্টের ক্ষেত্রে শর্টার জবকে দেওয়া হয়, বাট লংগেস্ট রিমেইনিং টাইম ফার্স্টের ক্ষেত্রে যখন হচ্ছে আমরা 1 ইউনিট করে কমাই, তো দেখা যায় যে অন্য কোনো প্রসেস বড় হয়ে যায় অথবা দুইটা সমান হয়ে যায়। সাপোজ আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম কমপ্লিটিং স্টোরির মধ্যে বা স্টোরির মধ্যে, যে দুইটা ইঁদুর একটা রুটি খুঁজে পায় এবং বানরের কাছে দেয় ডিভাইড করে দেওয়ার জন্য, ইকুয়ালি ডিভাইড করে দেওয়ার জন্য। তো বানর কি করে, একবার এই পাশ থেকে খায় তো এই সাইড বড় হয়ে যায়, আবার এই সাইড থেকে খায় তো এই পাশ বড় হয়ে যায়। তো সেই গল্পটা যদি আপনার মনে থেকে থাকে তো কাহিনী হচ্ছে একদম সেম। আমরা যদি এক সাইড কমাই দেখা যায় যে আরেক সাইড বড় হয়ে যায়, না হয় আরেক সাইড বড় হয়ে যায়। তো দুইটা যদি এই কেস যদি হয় যে দুইটাই রিমেইনিং টাইম বার্স্ট টাইম হচ্ছে সমান, তাহলে আমরা আগের মতোই অ্যারাইভাল টাইম যে আগে আসবে তাকে আমরা সিপিইউ শিডিউল করব। এমন যদি কেস হয় যে অ্যারাইভাল টাইমও সেম, তাহলে আমরা প্রসেস আইডি দেখে হচ্ছে শিডিউল করব। যার প্রসেস আইডি কম তাকে আমরা শিডিউল করব। তো আমরা এই কোশ্চেনটি সলভের মাধ্যমে লংগেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম শুরু করতে যাচ্ছি। তো এই কোশ্চেনে কিছু কিছু ক্রাইটেরিয়া সম্পন্ন হবে এবং এরপর আমরা আরেকটি কোশ্চেন প্র্যাকটিস করব। তো সেটার মধ্যে কিছু কিছু ক্রাইটেরিয়া সম্পন্ন হবে। তো আশা করি দুইটা কোশ্চেন প্র্যাকটিস করলে সবগুলো ক্রাইটেরিয়া আমাদের কভার হয়ে যাবে। তো আমরা ইনিশিয়ালি শুরু করছি যে আমাদের গ্যাং চার্টে অ্যাট টাইম 0 কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? অ্যাট টাইম 0 কিন্তু কোনো প্রসেস অ্যারাইভ হয়নি। অ্যারাইভাল টাইমে 1 2 3 4, অর্থাৎ 0 টাইমে কিন্তু কেউ অ্যারাইভ হয়নি। তো আমরা 1 ইউনিট বর্ধিত করলাম, তো এই 1 ইউনিট আমরা আইডেল রেখে দিলাম। তো 1 ইউনিট অ্যাট টাইম 1 কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? অ্যাট টাইম 1 আমাদের প্রসেস 1 অ্যারাইভ হয়েছে, আর কোনো প্রসেস না, আর কোনো প্রসেস অ্যারাইভ হয়নি। তো আমাদের এখনও ক্রাইটেরিয়া চেক করার সুযোগ আসেনি, কারণ হচ্ছে আমাদের কাছে প্রসেস রয়েছে শুধুমাত্র একটি। তো তাকে আমরা সিপিইউতে শিডিউল করে দিব। তো P1কে আমরা সিপিইউতে দিয়ে দিলাম এবং মোড যেহেতু হচ্ছে আমাদের প্রিএমটিভ, অর্থাৎ আমরা আবার রেডি কিউতে যেহেতু ফেরত যাব, তো আমরা এইটাকে প্রসেস P1কে 1 ইউনিট চালাবো। তো 2 ইউনিট পর্যন্ত চালালাম। তো 2 ইউনিট চালানোর ফলে এই প্রসেসে বার্স্ট টাইম কমে 1 হয়ে যাবে এবং আমাদের চেক করতে হবে এই 2 ইউনিট অফ টাইমে কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে। তো 2 ইউনিট অফ টাইমে প্রসেস 2 অ্যারাইভ হয়েছে, আর কোনো প্রসেস না, আর কোনো প্রসেস অ্যারাইভ হয়নি। তো জাস্ট প্রসেস 2 অ্যারাইভ হয়েছে। এখন আমাদের রেডি কিউতে কিন্তু প্রসেস 1ও রয়েছে, প্রসেস 2ও রয়েছে। তো এখন হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হবে বার্স্ট টাইম লংগেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট অ্যালগরিদম অনুসারে। তো এই দুইটার মধ্যে প্রসেস 1 এবং প্রসেস 2 এই দুইটার মধ্যে কার বার্স্ট টাইম বড়? অবশ্যই 4 হচ্ছে বড়। তো প্রসেস 2 এর বার্স্ট টাইম বড়। তো প্রসেস 2কে আমরা এখন শিডিউল করে দিব, ডিসপ্যাচ করে দিব এবং প্রসেস 1কে শিডিউল করে দিব এবং এটা 3 ইউনিট পর্যন্ত চালালাম। তো 3 ইউনিট পর্যন্ত চালানোর পরে বার্স্ট টাইম 1 রিডিউস হবে, 4 থেকে হয়ে যাবে 3 এবং অ্যাট টাইম 3 আমাদের চেক করতে হবে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে। তো অ্যাট টাইম 3 আমরা দেখতে পাচ্ছি প্রসেস 3 অ্যারাইভ হয়েছে। তো আমাদের কাছে এখন রেডি কিউতে প্রসেস রয়েছে 3টি। তো কাকে এখন আমরা সিপিইউর কন্ট্রোল দিব? 6 হচ্ছে এই দুইটার মধ্যে সব থেকে বড়। এই বাকি যে দুইটা রয়েছে প্রসেস 1 প্রসেস 2 প্রসেস 3, এই তিনটে তো আমাদের এখন রেডি কিউতে অ্যাভেলেবল। তো এই তিনটার মধ্যে সব থেকে বড় কে? 6। তো প্রসেস 3কে আমরা সিপিইউর কন্ট্রোল দিয়ে দিচ্ছি, চালালাম 4 ইউনিট পর্যন্ত। তো এখানে 6 থেকে হয়ে যাবে 5 এবং এরপর আমাদের চেক করতে হবে অ্যাট টাইম 4 কেউ কি অ্যারাইভ হয়েছে। অ্যাট টাইম 4 প্রসেস 4 অ্যারাইভ হয়ে গিয়েছে। তো আমাদের হাতে রেডি কিউতে সবগুলো প্রসেস চলে এসেছে। তো আমাদের এখন আর চেক করতে হবে না কেউ কি অ্যারাইভ করেছে কি করেনি। তো এখন হচ্ছে আসল খেলা শুরু হবে একটু পরেই, বানরের কামড়াকামড়ি শুরু হয়ে যাবে। কিভাবে এক্ষুনি দেখবো আমরা। তো 4 ইউনিট অফ টাইম আমরা প্রসেস 4 পেয়ে গিয়েছি। তো এই চারটার মধ্যে কে সব থেকে বেশি বড়? 8 ইউনিট অফ টাইম। তো প্রসেস 4কে আমরা এখন সিপিইউতে শিডিউল করে দিব, ডিসপ্যাচ করে দিলাম। প্রসেস 4কে 5 পর্যন্ত চালালাম। তো 5 পর্যন্ত যদি চালাই 8 থেকে হয়ে যাবে কত? 7। দেন এখন আমাদের হাতে যে প্রসেসগুলো রয়েছে এই প্রসেসগুলোর মধ্যে সব থেকে বড়কে, আমাদের হাতে তো এখন 4টা প্রসেসই বিদ্যমান 1 3 5 7, এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 7। তো ফার্দার আমরা প্রসেস 4কেই
দিতে যাচ্ছি সিপিইউর কন্ট্রোল। তো প্রসেস 4 কে আমরা চালাবো কতক্ষণ, 1 মিনিট করে বাড়ালাম। তো 6 পর্যন্ত চালালাম, এখান থেকে কমে 7 থেকে কমে হয়ে গেল 6। তো এই চারটার মধ্যে আমাদের স্টিল নাও 6 কিন্তু সব থেকে বড়। তো আমাদের প্রসেস 4 কে আবার দিতে হবে, আবার চালাবো আমরা প্রসেস 4 কেই। এই কাজটা আপনি একবারেও করতে পারেন যদি আপনি এক্সপার্ট লেভেলে চলে যান তখন। তো 7 পর্যন্ত আমরা চালালাম। তো চালানোর পরে কি হবে, 1 ইউনিট আরও কমে যাবে 5। তো এইবার হচ্ছে কেস, এই যে আমরা বাইট দিয়ে 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 কমালাম, তো এখন হচ্ছে এই দুইটা সমান হয়ে গিয়েছে। তো সমান যদি হয়ে যায় আমরা কি করি, অ্যারাইভাল টাইম যার কম তাকে আমরা ডিসপ্যাচ করে নিই। তো অ্যারাইভাল টাইম কম কার, প্রসেস 3 এর, যার অ্যারাইভাল টাইম হচ্ছে 3। তো প্রসেস 3 এখন জায়গা পাবে। তো প্রসেস 3 কে আমরা সিপিইউর কন্ট্রোল দিয়ে দিলাম এবং তাকে চালাবো কতক্ষণ, 1 ইউনিট অফ টাইম। তো এখান থেকে হচ্ছে বানর একটা কামড় দিল, হয়ে গেল 4, এবং এখানে হয়ে গেল 7 থেকে 8। এবার কেস হচ্ছে এইখানে যে বানর কামড় দিয়েছে এই জন্য এখানে আবার এটা বড় হয়ে গিয়েছে। আগের দুটো সমান ছিল, এখানে এক বাইট দেওয়াতে এটা আবার বড় হয়ে গিয়েছে। তো আবার সিপিইউর কন্ট্রোল কে পাবে, প্রসেস 4 পাবে। তো প্রসেস 4 আবার পাবে। তো প্রসেস 4 কে আমরা কি করব, 1 ইউনিট কমিয়ে দিলাম। তো 5 থেকে হয়ে যাবে 4। তো এখানে 8 থেকে 9 মিনিট পর্যন্ত চলবে। দেন এখন যদি আমরা চেক করি, এখন চেক করলে এই দুইটা আবার সমান। তো এখন আবার সিপিইউর কন্ট্রোল কে পাবে, যে আগে অ্যারাইভ করেছে, তো প্রসেস 3। তো এখানে প্রচুর পরিমাণে কনটেক্সট সুইচিং হয়ে থাকে লংগেস্ট রিমেনিং টাইম ফার্স্টের ক্ষেত্রে। আপনি দেখে বুঝতে পারছেন যে আমি গ্যাং চার্ট অনেক বড় নিয়েছি, অনেক কনটেক্সট সুইচিং হয়, কারণ একবার এখানে এটা বড়, একবার এখানে এটা বড়, একবার এখানে এটা বড়, এখানে একটা বড়, অনেক ঝামেলা লাগে। তো খুবই খুবই কেয়ারফুলি করবেন, ভালো মতো নোটিস দিয়ে করবেন। তো এখন এই যে দুইটা প্রসেস রয়েছে, তো কাকে দিব আমরা, প্রসেস 3 কে দিব। তো প্রসেস 3 কে দিয়ে দিলাম, 1 ইউনিট চালিয়ে দিলাম 10 পর্যন্ত। তো 10 পর্যন্ত চালানোর ফলে এখানে 4 থেকে হয়ে যাবে 3। তো আবার বড় হয়ে গেল কে, আবার বড় হয়ে গেল প্রসেস 4 এই সবগুলোর মধ্যে। তো প্রসেস 4 কে আমরা আবার দিব, চালাবো 11 ইউনিট পর্যন্ত, এবং 4 থেকে কমে হয়ে যাবে কত, 3। তো এইবার কেস হচ্ছে, এখন যদি আমরা কম্পেয়ার করি যে কে কে আছে অ্যাভেলেবল, 1 2 3 4 প্রসেস, এবং কার বার্স টাইম কত, 1 3 3 3, তিনটার বার্স টাইমই 3। তো কাকে আমরা এখন ডিসপ্যাচ করব, অবশ্যই প্রসেস 2 কে, কারণ প্রসেস 2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2। এই তিনটার মধ্যে যে তিনটা হচ্ছে বার্স টাইম সেম, সবার আগে প্রসেস 2 এসেছে। তো প্রসেস 2 কে এখন আমরা সিপিইউর কন্ট্রোল দিব, কতক্ষণ দিলাম, 1 ইউনিট দিলাম। তো দেওয়ার পরে 3 থেকে হয়ে গেল 2। তো এরপরে কে পাবে, এই দুইটা এখন সব থেকে বড় 3 3। তো এরপরে কে পাবে, আশা করি বুঝতে পারছেন আপনি, প্রসেস 3 পেতে যাচ্ছে, কারণ তার অ্যারাইভাল টাইম কম। তো প্রসেস 3 কে আমরা দিচ্ছি 13 ইউনিট পর্যন্ত। এখন বড় আছে এটা প্রসেস 3। তো প্রসেস 4 কে আমরা দিব, প্রসেস 4 হচ্ছে সব থেকে বড়, তার বার্স্ট টাইম হচ্ছে 3 ইউনিট অফ টাইম। তো প্রসেস 4 কে আমরা দিব এখন সিপিইউর কন্ট্রোল। তো 14 পর্যন্ত দিলাম, 3 থেকে হয়ে গেল 2। আমাদের আগের কেস আবার রিপিট হয়েছে, আগের ক্ষেত্রে একটু আগে দেখলাম 3 3 3 ছিল, এখন এরকম হয়ে গেছে 2 2 2। তো কি হবে, যে সময় আমরা 3 3 3 পেয়েছি, 2 কে শিডিউল করেছি, 3 কে প্রসেস 2 কে শিডিউল করেছি, প্রসেস 3 কে শিডিউল করেছি, প্রসেস 4 কে শিডিউল করেছি, 1 ইউনিট করে চালিয়েছি। তো এখনও যেহেতু কেস সেমই, তো আমরা একইভাবে তো শিডিউল করব, অর্থাৎ প্রসেস 2 কে নিব, তারপর প্রসেস 3 কে নিব, তারপর প্রসেস 4 কে নিব। কারণ প্রসেস 2 কে আমরা নিলাম, 1 ইউনিট চালালাম, তো 1 ইউনিট চালানোর পরে কি হবে, 1 হয়ে যাবে। তো 1 হয়ে গেলে আলটিমেটলি প্রসেস 3 এবং প্রসেস 4 বড় হয়ে যাচ্ছে, এবং প্রসেস 3 হচ্ছে কি, অ্যারাইভাল টাইম কম। তো প্রসেস 3 কে এরপর আমরা সিপিইউর কন্ট্রোল দিব। তো যদি আমরা দিয়ে দেই, 1 ইউনিট চালাই, 16 পর্যন্ত চলবে। তো এখানে 2 থেকে কমে হয়ে যাবে 1, এবং সব থেকে বড় হয়ে যাবে প্রসেস 4। তো প্রসেস 4 এ আমরা আলটিমেটলি পরে দিব। তো প্রসেস 4 কে যদি আমরা ফার্দার 1 ইউনিট চালিয়ে দেই, 17 পর্যন্ত চলবে, এবং 2 থেকে হয়ে যাবে কত, 1। তো এইবার দেখা যাক, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের রেডি কিউয়ের প্রসেস 1 2 3 4 যে কয়টি প্রসেস রয়েছে সবারই বার্স্ট টাইম 1। প্রসেস 1 এরও 1, 2 এরও 1, 3 এরও 1, 4 এরও 1। তো কাকে দিব আমরা, সবার আগে এসেছে এক্ষেত্রে অ্যারাইভাল টাইম P1 এর হচ্ছে 1, সব থেকে কম।
তো প্রসেস 1 এখন পেতে যাচ্ছে এবং এই যে সিকোয়েন্স অনুসারে আমরা এরপরে কাকে নিব, প্রসেস 2কে নিব, এরপরে প্রসেস 3কে নিব, এরপরে প্রসেস 4কে নিব। তো 17 থেকে 18 পর্যন্ত চলবে প্রসেস 1, 18 থেকে 19 পর্যন্ত চলবে প্রসেস 2, 19 থেকে 20 পর্যন্ত চলবে প্রসেস 3 এবং 20 থেকে 21 পর্যন্ত চলবে প্রসেস 4। এই আলটিমেটলি হচ্ছে এই সবগুলোর বার্স্ট টাইম হয়ে যাবে 0 এবং ইচ অ্যান্ড এভরি প্রসেস টার্মিনেট হয়ে যাবে। তো এই প্রিপারেশন হয়ে গেল, আমরা আমাদের গ্যাং চার্ট পেয়ে গেলাম। তো আশা করি সম্পূর্ণ কেস বুঝতে পেরেছেন। একবার প্র্যাকটিস করে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটি কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো, যেখানে হচ্ছে মোটামুটি সবগুলো কেসই 2টা কোশ্চেনের মধ্যে কভার হয়ে যাবে। তো আমরা এখন ক্যালকুলেট করব কমপ্লিশন টাইম। তো কে কখন কমপ্লিট হয়েছে, প্রসেস 1 কমপ্লিশন টাইম আমরা অলওয়েজ রাইট সাইড থেকে ক্যালকুলেট করি। প্রসেস 1 18 ইউনিট অফ টাইমে, 2 19 ইউনিট অফ টাইমে, 3 20 ইউনিট অফ টাইমে, 4 21 ইউনিট অফ টাইমে, অর্থাৎ 18 19 20 21। তো টার্নারাউন্ড টাইম আমরা কিভাবে ক্যালকুলেট করি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, 18 minus 1 17, 19 minus 2 17, 20 minus 3 17, 21 minus 4 17. Waiting time, turnaround time minus burst time, 17 minus 2 15, 17 minus 4 13, 17 minus 6 11, 17 minus 8 9। তো এবার ক্যালকুলেট করব রেসপন্স টাইম। তো রেসপন্স টাইম আমরা কিভাবে ক্যালকুলেট করি, ফার্স্ট টাইম সিপিইউর কন্ট্রোল যখন পেয়েছে তা থেকে বাদ দিব আমরা আমাদের অ্যারাইভাল টাইম। তো প্রসেস P1 ফার্স্ট টাইম সিপিইউর কন্ট্রোল পেয়েছে 1 ইউনিট অফ টাইমে, সে অ্যারাইভ করেছে 1 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 0। P2 পেয়েছে 2 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করেছে 2 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 0। P3 পেয়েছে 3 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করেছে 3 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 0। P4 পেয়েছে 4 ইউনিট অফ টাইমে, অ্যারাইভ করেছে 4 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 0। তো কাকতালীয়ভাবে সবগুলো শূন্য হয়ে গিয়েছে এবং এখানে কাকতালীয়ভাবে টার্নারাউন্ড টাইম সবগুলো 17 হয়েছে। তো এটা কেস না যে সবগুলো সবসময় শূন্য হবে বা সবগুলো সবসময় 17 হবে।